আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ আশরাফুল হুদা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী এবং বর্তমানে গাজীপুর থেকে আমার চেম্বার থেকে বলছি কথাটা। জাতির বিশেষ লগ্ন, মূল্যবান সময়, যে সময় অতি নিকটে, যাকে আমরা বলতে পারি 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারির এই ভোটের ক্ষেত্রে যে জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাকে একটু সামান্য অল্প সময়ের জন্য আমার মনে হলো জাতির উদ্দেশ্যে তুলে ধরা উচিত। না হলে আমি একজন বিবেকবান লোক হিসাবে নিজের প্রতি অন্যায় করা হবে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এতটুকুই গুরুত্বপূর্ণ যে অংশটুকু আমি মনে করি আমাদের দেশের আপামর জনগণ যারা সুদীজন বুঝেন কিছু হলেও ওনার দায়িত্ববোধ থেকে এই জিনিসগুলো একে অপরকে জানিয়ে সজাগ করা উচিত। যেটাকে আমরা বলতে চাচ্ছি যে এই 12 তারিখের ভোটে আমরা দুটি ভোট দেব, একটি হানা, আরেকটি আমি আমার সংসদীয় আসনে কাকে প্রার্থী হিসাবে দিতে চাচ্ছি সেই পছন্দের একজন ব্যক্তিকে ভোট দেব। তাহলে আমি দুটি ভোট যখন প্রয়োগ করব, এক্ষেত্রে আমি একটি ভোটের কথা এখানে অতীব গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি। আজকের যে আলোকপাতটি, সেটা হলো হানা ভোট। এই যে হানা ভোট শব্দটি এসেছে, আমরা সবাই জানি বা অনেকেই জানি না। তথাপি আমার মনে হয় যে আমার দেশের জনগণ অনেকেই এই হানার ব্যাপারটি নিয়ে অনেক শঙ্কার মধ্যে রয়েছেন এবং এই জন্যই আমাকে এই বিষয়টিকে আলোকপাত করার জন্য আপনাদের কাছে আসা। আমি একান্তভাবে বিশ্বাস করি যে আমার দেশের লোক বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট পরিমাণে সচেতন। ওনারা এতটুকুই সচেতন, বহির্বিশ্বের দিকে চিন্তা করতে গেলে দেখা যায় যে আমার দেশের লোক সঠিক সময়ে সঠিক কথাটি বলে তার অতীব গুরুত্ব বহন করে এবং মতামত পেশ করার যথেষ্ট অধিকার রাখে। এ থেকে আমি মনে হয় ক্ষুদ্র হলেও, অল্প পরিসরে হলেও এই বিষয়টিকে একটু বিবেচ্ছেদ করা উচিত। হানা ভোটটি আমাদের দেশে এসেছে আরো 3 বার, এ নিয়ে 4 বার। আজকে আমরা যে হানা ভোটটি 12 তারিখে দেব, এই হানা ভোটটি 12 তারিখে কেন দিব, কার জন্য দিব, হ্যাঁ দিব না না দিব, এই প্রশ্নের জন্য আমাকে বুঝতে হবে, আমার জাতিকে বুঝতে হবে, আমার ভাই বোন আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র প্রত্যেককে বুঝতে হবে। কারণ আমরা যে দেশটাকে লালন করি, আমরা যে দেশটাকে আমরা মনে পোষণ করি, যে স্বাধীনতাকে আমরা ভরণ করি, যে স্বাধীনতা নিয়ে সারা বিশ্বে আমরা কি তুলপার করি, যে স্বাধীনতাকে আত্মগর্ব নিয়ে আমরা চিন্তা করি, সেই স্বাধীনতার স্বাদ যদি বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সে দেশকে দেশ বলে যদি পরিচয় দিতে দ্বিধাবোধ করি, ঘৃণাবোধ করি, সেখান থেকে আমাদের বাঁচার অধিকার তো আমাদের আছে। সেই অধিকার থেকে আমি বলছি। আজকের হানাটা ওটা কিসের? বিভিন্ন জনে বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, আমি ওদিকে নাই গেলাম। এক একজন বলছেন আমি হাতে দিব, আমি হাতে দিব না, আমি নাতে দেব। আবার বলছেন আমি যদি হাতে দেই তাহলে আমার স্বাধীনতা বিপন্ন হবে, 72-এর সংবিধান বিপন্ন হবে, সংবিধান আলোকপাত অন্যরকম নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এই কথাগুলোর আলোকপাত করে আমাকে আসতে হচ্ছে। সংবিধান থেকে দুটো কথা উত্থাপন করি আপনাদের মাঝে এই জিনিসটা বিবেচ্ছেদ করতে চাই। আপনারা অবহিত আছেন, আমরা যখন রাষ্ট্রের কলকাঠামোতে যখন কোনো কাজ করে থাকি, সেখানে আমরা দলকে প্রাধান্য দিয়ে থাকি। এই যাবৎ পর্যন্ত প্রায় 55 বছর পার হয়ে গেছে স্বাধীনতার পর, আমরা দলকে প্রাধান্য দিচ্ছি। দলগুলোর সৃষ্টি কিভাবে? আপনারা কি বলতে পারেন এই দলগুলোর সৃষ্টি সবগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরাজমান আছে? এটাকে যদিও আমরা বলি গণতন্ত্র প্রক্রিয়া স্বীকার করি এবং সাংবিধানিকভাবে আমরা বলি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছি, আদৌ কি তাই হচ্ছে? রাজার ছেলে রাজা হচ্ছে, এভাবে যে দলগুলোর গঠন হচ্ছে। বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই পর্যন্ত যে দলগুলো রাজত্ব করে গেছেন বা দলগুলো শাসন কাঠামোতে চলে আসছেন, তারা কি কেউ বলতে পারবেন ফ্যামিলিতান্ত্রিক থেকে, সেই ফ্যামিলি তন্ত্র থেকে বেরিয়ে আসতে পেরেছে? গণতন্ত্রের কথা বলছে, কিন্তু তারা কি বেরিয়ে আসতে পেরেছে? না আমরা পেরেছি। আমরা দলের কাঠামোতে এত শক্তভাবে আবরণ পড়ে আছি, নিজের চোখটাও থেকেও অন্ধ হয়ে গেছি। তাই আমি বলবো সে দলের চোখ অন্ধ আবরণ থেকে বেরিয়ে আসতে হবে। আমি দল করি, আমি দলকে ভালোবাসি, দলের কোনো ম্যানিফেস্টো আর আমার কাছে ভালো লাগে, সেটা অন্য জিনিস, কিন্তু জাতির প্রশ্নে আমাকে এক হতে হবে। জাতির প্রশ্নে যদি কখনো আমরা এক হতে না পারি,
বহির্বিশ্বে কখনো জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার আমাদের অবকাশ থাকে না। এটা যেরকম সত্য, আজকে এটার কথা আসতেছে জুলাই বিপ্লবের পর এই হানাবুটটা আসলো, জুলাই আন্দোলনকারীরাই বোধহয় এই হানাবুট নিয়ে খুব তুলপার করছে। এটা কতটুকু সত্য? কেন জুলাই বিপ্লবের যারা অংশীদারিত্ব লোক তারা তো আমার দেশেরই সন্তান, তারা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জুলাই আন্দোলন করেনি। এদেশে যারা রাজনৈতিক পরিচয় নিয়ে আন্দোলন করতে এসেছেন তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, অনেক ক্ষেত্রে সফল হয়েছেন। কিন্তু জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন, আপনারা আমি দ্বিধায় বলতে পারি ওরা ছিল নিরঙ্কুশ, নিঃস্বার্থবান, জনগণের কাতারে তারা বেরিয়ে এসেছে। আপামর জনগণ, আমি, আপনি, আমার সন্তান সবাই বেরিয়ে এসেছে, সেই আন্দোলনকে প্রভাবিত করেছে। সেই আন্দোলনের স্বৈরাচারের পতন ঘটেছে, একটা ন্যায়নীতিহীন সরকারের পতন ঘটেছে। এভাবেই বাংলাদেশে বহুবার বহু আন্দোলন ঘটেছে। সেই আন্দোলনের প্রেক্ষাপটটা চিন্তা করি, এই আন্দোলন কেন হয়েছে? দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য। তাহলে দেশকে বাঁচানোর জন্য, জাতিকে যদি বাঁচানোর জন্যই আন্দোলন করা হয়ে থাকে, তাহলে আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন আপনারা, এবং আপনাদের কাছে উত্তর আছে। আমি যদি আমার দেশকে বাঁচাতে চাই, আমি যদি আমার এই ভূমিকে বাঁচাতে চাই, এই সার্বভৌমত্বকে বাঁচাতে চাই, সংবিধানকে বাঁচাতে চাই, রাষ্ট্রের পরিষেবাকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে আমার সুন্দর চিন্তা চেতনাকে আমার মতো করে আমি জাতি হিসাবে প্রতিটি জাতিকে গর্ববোধ মনে করে জাতির চিন্তাটাকে আগে আনতে হবে। আমি দলের কাণ্ডারি হয়ে যদি আমি কোনো দলকে যদি আমি সমীহ করতে গিয়ে যদি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলি, জাতির অস্তিত্বকে হারিয়ে ফেলি, নিজের স্বার্থের জন্য যে জাতির মূল কথাটাকে আমি না অস্বীকার করি, তাহলে আমি মনে করি জাতি হিসাবে আমার আসলে কলঙ্ক অধ্যায়ে রচনা হয়ে যাবে। আমি এখানে বলতে চাই যে জুলাই বিপ্লবকারীরা এরা আজকে হয়তো চিহ্নিত রাজনৈতিক দল, কিন্তু যখন তারা আন্দোলন করেছেন তখন তো রাজনৈতিক ম্যানিফেস্টো বা কোনো প্লে কার্ড নিয়ে বহন করে রাজপথে তারা আন্দোলন করেনি, বা আমি আর আপনি তাদের সাথে অংশগ্রহণ করিনি। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আমরা মমত্ববোধ দিয়ে নয়, শুধু আত্মার ত্যাগ দিয়ে। আমাদের সন্তানরা যারা মৃত্যুবরণ করেছেন তারা কোনো রাজনৈতিক বলিয়ান ব্যক্তিদের সন্তান নয়, তারা কোনো এমন কোনো ব্যক্তি নয় যাদের কোনো আগেই পপুলারিটি ছিল। আপামর সাধারণ জনগণের প্রত্যেকটি কাতার থেকে তারা বেরিয়ে এসেছে। এই জুলাই আন্দোলনের পটভূমিকায় যদি আমরা ওইটাকে নিয়ে বলি যে না হানাবুট, ভুল হবে। আপনার হানাবুটটা কোথায়, কেন, এটাকে জানতে হবে। হ্যাঁ, হানাবুট সম্পর্কে আজকে জাতির সামনে বিভিন্ন প্রশ্ন হয়ে আসছে। এটা প্রচার প্রপাগান্ডা খুব ক্ষীণ। কেন এটা প্রচারণা বেড়ে যাবে? আমি মনে করি এটা বাড়ানো উচিত, মানুষ জানা উচিত। আপনার এই এই হানাবুটের ব্যাপারটাকে নিয়ে আপনার এই বাংলাদেশ নির্বাচন কমিশনও কিছু প্রচার করছেন, এবং এটা বিস্তৃত প্রচার করতে গেলে বা সময়ের ব্যাপার আছে। তারপরও আমাদের কিছু বোঝা দরকার আছে, আমরা হা দিব না দিব, হা দিলেই বা কি হবে, না দিলেই বা কি হবে। এবং এই ব্যাপারটাকে জটিল আকারে নেওয়ার কোনো উপায় আমি দেখি না। আমরা মনে করি 70-এর পর, অর্থাৎ যখন আমাদের সংবিধান এসেছে, এই সংবিধান যদি আমাদের রাইট থাকে তাহলে এত আন্দোলন কেন, এত মানুষের শহীদ কেন, এত মানুষের মৃত্যু কেন? এই আন্দোলন যদি রাইট থাকে তাহলে কেন আমাদের দেশে বারবার সামরিক সরকার আসছে, কেন আমাদের দেশে সরকারের সে স্বৈরাচারী ভূমিকা পালন করছে, কেন 5 বছরের ম্যান্ডেট নিয়ে 17 বছর পার করছে? এই জিনিসগুলো আমাদের বোঝার ব্যাপার আছে। তাহলে বুঝতে হবে সংবিধানের যে কলেবরলে যা কিছু আছে তার মধ্যে থেকেই আমরা একটা ভূতের বসবাস দেখতেছি। আমরা দেখছি সেখানে মানুষ কি করছে, মানুষ তার দাবি সংবিধান থেকে যতটুকু প্রাপ্তি, তার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে, প্রাপ্তিটা তাকে দিচ্ছে না। যে যারাই আসতেছে সংবিধানকে কুক্ষিগত করে, সেই সংবিধানকে লালন করে, ওই সংবিধান থেকেই তারা বিভিন্নভাবে আমাদেরকে শোষণ নির্যাতন করছে। তাহলে বুঝতে হবে সংবিধানের কোথাও একটু গলদ রয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি উত্তরোত্তর মানুষ একটা সময় যা করতেন এখন সেটা করেন না। কেন? ওইটার পরিবর্তন বিয়োজন হয়। পৃথিবীতে মানুষ অগ্রসর হয়, বিভিন্নভাবে অগ্রসর হয়। আসেন না, অগ্রসর হই আমরা, সমস্যা কোথায়? পৃথিবীর মানচিত্রে দেখেন, ইউরোপ কান্ট্রিগুলো, যে দেশগুলো দ্বীপ ছিল, যে দেশগুলো অনাকাঙ্ক্ষিত, যে দেশগুলো একেবারে ডেভেলপের নিম্ন পর্যায়ে ছিল, তারা ডেভেলপের উচ্চ শিখরে আরোহণ করছে। তা আমরা উচ্চ শিখরে আরোহণ করলে আমাদের সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আমি একটু আসি এখানে। আজকে দেখেন যে আমরা যখন দেখি যে এই জুলাই জাতীয় সনদ সম্পর্কে আমরা কথা বলি, সংবিধান সংস্কার সম্বন্ধে আমরা কথা বলি, বাস্তবায়নের আদেশ সম্পর্কে কথা বলি, 2025 সালে যখন জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারের সম্পর্কিত আমরা কিছু প্রস্তাব নিয়ে আসি, এই প্রস্তাবগুলো তো আপনার আমার বুঝার ব্যাপার আছে, আমরা কেন বুঝবো না? হ্যাঁ, আমরা বুঝবো। আসেন, নির্বাচন কমিশন প্রচার করছে লিফলেট দিয়ে। ওনারা বলছেন, প্রথম দেখেন ক নম্বরে বলছেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। কি বলছেন? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। ওনারা এটাকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? এই জন্যই গুরুত্ব দিচ্ছেন, এই যে কতে বলা হয়েছে কথাটা, এর মধ্যে দেখেন আপনারা, আমি তো চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার কে না চেয়েছিল? যখন একবার চেয়েছিলেন তখন আওয়ামী লীগের প্রেরণে ছিল, জামাত ঠিকই আমাদের বিএনপির সাথে একত্রিত হয়ে এই তত্ত্বাবধায়ক সরকার দরকার আন্দোলন করার রূপরেখা আনলেন, আওয়ামী লীগকে নামালেন। পরবর্তী সময় দেখা গেল আবার সেই জামাতি গেল আওয়ামী লীগের সাথে মিলেমিশে
বিএনপিকে নামিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের আবার পতন ঘটিয়ে দিলেন। আবার দেখলেন যে না, এটা তো ছাড়া উপায় নেই, আবার এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আবার আন্দোলন করে তত্ত্বাবধায়ক নাই বিদায় এখন সংকটাপন্ন হয়ে গেছেন, তাই না? আপনার সুবিধার সময় তত্ত্বাবধায়ক চাইবেন, আর আপনার যখন সুবিধা হইবে না তত্ত্বাবধায়ক বাদ দিবেন। এটা তো আপনার স্বার্থের নিশ্চিত কথা। হ্যাঁ, তত্ত্বাবধায়ক আমাদের সাথে কেন দরকার? আমরা যখন সাংবিধানিক রূপরেখায় কোনো নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে শুদ্ধি আমরা কাজ করতে পারি না, মনোভাব চিন্তা চেতনা করে সঠিক রাখতে পারি না, তখনই আমাদের এই রূপরেখাটা এসেছিল। এখন আবার এই রূপরেখাটাকে সর্বদ্বিবিদ্ধ বলছেন না তত্ত্বাবধায়ক দরকার। তত্ত্বাবধায়ক দরকার, সংবিধান তো নেই। তো সংবিধানে নেই, আপনি আনবেন কিভাবে? যারা আসবে তারাই বা তত্ত্বাবধায়ক আনবে, তারাই বা বিশ্বাস কি? এই জন্য জনগণ থেকে তার একটা ম্যান্ডেট নেওয়ার জন্যই বলা হচ্ছে যে হ্যাঁ, জনগণ বলে দেখ তত্ত্বাবধায়ক দরকার কি দরকার না। যে তত্ত্বাবধায়ক নিয়ে আপনারা রূপরেখা করেছিলেন, জনগণকে নিয়ে করেন নাই, জনগণের ভোট নিয়ে করেন নাই, যার কারণে বারবার পিচ্ছিল ভাবে তত্ত্বাবধায়ক সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক আসছে আবার চলে গেছে, এখন নেই। তাহলে সংবিধানের রূপরেখা তত্ত্বাবধায়ক আনবেন না? তা আনতে হবে। তাহলে কার মত দিয়ে আনবেন? যে মত দিয়ে টিকে না, টিকসই হয় না, বানচাল হয়ে যায়, তাদের মত দিয়ে আপনার কি লাভ? এই জন্য জনগণের মতের প্রয়োজন। হ্যাঁ, আমি একটা কথা বলবো আপনাদেরকে, সংবিধান কি জনগণের জন্য? না, জনগণ সংবিধানের জন্য। অবশ্যই আপনারা বলবেন সংবিধান জনগণের জন্য। আমরা আমাদের কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছার জন্য সংবিধান সৃষ্টি করেছি, সংবিধান আমাদেরকে সৃষ্টি করেনি। তাহলে যে সংবিধানকে আমরা সৃষ্টি করেছি সেই সংবিধানে যদি কোনো ধরনের গা থাকে, সেই সংবিধানে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়, এই গা থেকে কি আমরা উত্তরণ হতে পারি না? আপনার রোগ হয়েছে, চিকিৎসা করবেন না? আমার 72-এর সংবিধান নিয়ে কি আমি পড়ে থাকবো? আমার দেশকে সামনে অগ্রসর হবে না? আমি একসময় গুদারার মাঝিকে মাত্র আমার কি বৎসরে একটা খাজনা দিয়ে গুদারা পার হইতাম। এখন কি সেই গুদারা আছে? এখন বড় বড় ব্রিজ হয়ে গেছে। আমি চট্টগ্রাম যেতাম, 2-1 হাজার টাকা আমি হয়তো টুল প্লাজা দিতাম, চলে যেতাম। এখন আমার চট্টগ্রাম থেকে কত অল্প সময়ে চলে যাই, আমাকে টুল প্লাজা 4-5 হাজার টাকা দিতে হয়। এই টাকা কেন আমি দিই? 72-এর সংবিধানে কি আমাকে সীমাবদ্ধ রেখেছে? আমাকে উচ্চ আকাশে উচ্চ কাঙ্ক্ষায় উঠতে দেয় নাই? হ্যাঁ, আমি যেখানে লেখাপড়া করেছি, আমার সন্তানকে সেই জায়গায় করবে? আমার সন্তানকে কি আমি ইউরোপের বিভিন্ন দেশে পড়াইতে পারি না? না, শুধু এদেশের যারা রাজপতি, যারা রাজতন্ত্র মনে করে গণতন্ত্রকে পরিচালিত করবে, যারা রাজনৈতিক দলগুলো পরিচালিত করবে, তাদের সন্তানরা ইউরোপিয়ান কান্ট্রিতে পড়বে, আপনার আমার সন্তান বা আমরা কি এই দাবি করতে পারি না? হ্যাঁ, আমরা দাবি করতে পারি। উচ্চাকাঙ্ক্ষা মনোভাব চিন্তা চেতনা যখন আমাদের আছে, অবশ্যই আমাদেরকে সামনে অগ্রসর হইতে হবে। সারা পৃথিবীর প্রত্যেকটি দেশের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে মোকাবেলা করে সামনে অগ্রসর হইতে হবে। আমরা আর তৃতীয় বিশ্বের সেই সর্বনিম্ন নগ্ন মঞ্চে আমরা থাকতে চাই না, আমরা উচ্চ আসনে যেতে চাই। তাহলে উচ্চ আসনে যদি যেতেই চাই, উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেই পারি। তাহলে সেই উচ্চাকাঙ্ক্ষা পোষণ করার জন্য আমি একান্তভাবে মনে করি যে আপনাদেরকে সেই পরিবর্তন আনতে হবে। এই 72-এর সংবিধান বলে এই নয় যে তাকে ধ্বংস করে দিচ্ছি, সেই সংবিধান তো আমাদের। ওই সংবিধান ত্রুটি থাকলে তাকে আমরা সংশোধন করব, প্রয়োজনে আরো করব। জুলাই সনদে আসছে বিদায় সেটা কথা না, জুলাই সনদে যা আসছে যদি মনে হয় যে আরো পরিবর্তন করতে হবে, জাতি পরিবর্তন করবে, জাতি তার স্বার্থে পরিবর্তন করবে। এখান থেকে যে জাতির যে কোনো পুত্রগুলো আছে, জাতির সন্তানগুলো আছে, আমার ভাই আপনার ভাই, সমাজের যারা আছে, যারা রাজনীতি করেন, তারা কি আপনি কি মনে করেন তারাই ইউরোপের অন্য কোনো কান্ট্রি থেকে এসে করছে? না, আমার দেশের সন্তান, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, আমি আপনি, এই তো। তাহলে এটা পরিবর্তনের পক্ষে কেন যাবেন না? ভালো হলে সমস্যা কোথায়? হ্যাঁ, তাহলে তত্ত্বাবধায়ক সরকার আমাকে আনতে হবে, সংবিধানে নেই। যদি আনতে চান জনগণ ভোট দিলে হ্যাঁ ঠিক আছে, জনগণ বলবে, জনগণ বলুক। এখন আর আমি পার্লামেন্টকে চাই না, আমি জনগণই বলে দেখে হ্যাঁ তত্ত্বাবধায়ক দরকার, তাহলে হ্যাঁ দিবে। আর যদি মনে করেন তত্ত্বাবধায়ক দরকার না দিবে, ক্লিয়ার। আসেন, তারপরে বলতেছেন নির্বাচন কমিশনকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। বিতর্ক তো আপনারা করেন, আমি করি, সবাই করি, বারবার করি। নির্বাচন কমিশনগুলো প্রায় সময় পুতুলে পরিণত হয়। যারা রাষ্ট্রের অধিকার আসেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা পুতুলে পরিণত করেন তাদেরকে। এরপরে এই সমস্ত পুতুলে পরিণত করার এই নির্বাচন কমিশনকে নিয়ে আমরা কি করি? যারা আমরা ছায়া সরকার, যাকে আমরা বিরোধী দল বলি, আমরা রাজপথে আন্দোলন করে তাকে নিয়ে অনেক ধরনের কটাক্ষ কথা বলি। আর বহির্বিশ্বের মানুষেরা, রাজনৈতিক প্রজ্ঞাপন ব্যক্তিরা আমাদেরকে নিয়ে হাসে কেন? সুতরাং ওইখানেও কিছু পরিবর্তন করা উচিত, যেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, নির্বাচন কমিশনের বিতর্ক থাকবে না, আপনারা আমি সুখী হব। এটা একটা বিষয় আছে। আসেন, আপনারা বলেন অন্যান্য ক্ষেত্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দিকে দেখেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কি আছে, এগুলো আমাদের দেখার বিষয়। আমি আরেকটা জিনিস আপনি স্পষ্ট বলে দিতে চাই। যেমন ধরেন আপনি 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদে কি বলছে আপনি একটু লক্ষ্য করেন। 70 অনুচ্ছেদে স্পষ্ট বলে দিছে যে কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে তাহার আসন শূন্য হইবে। ভাই আপনারা বলেন তো, এই অনুচ্ছেদে কি আপনার স্বাধীনতা কোথায় রয়ে গেছে? আপনি নির্বাচনে প্রার্থী হয়েছেন দলের ম্যান্ডেট দিয়ে, আপনি এলাকায় গিয়ে তখন বলেন যে আমার দল যা দিবে আপনারা তা পাবেন, এটা তো কেউ বলেন না।
আপনার তো বলার সময় বলেন যে ভাই আপনার বাড়ির সামনে যে রাস্তা কথাচিত, আপনার রাস্তা খারাপ, টাকা করে দেবো, মসজিদের সুন্দর ব্যবস্থা করে দেবো, মন্দিরের সুন্দর ব্যবস্থা করে দেবো, এই দীর্ঘদিনের এই মানুষের কষ্ট লাঘব করে দেবো। এই কথাগুলো বলেন, যখন বলেন তখন দলকে দিয়ে বলেন যে দল আমার কথা ভাগ্য। আপনি কি কথা বলেন না। আপনি বলেন আমি যে কোনো বললে এগুলো পরিষেবা আপনি করতে, আপনার পয়সা দিয়ে করবেন, আপনার পয়সাটা করবেন। আপনি কত টাকা বেতন পাবেন, সংসদ থেকে কত টাকা আনবেন, আপনার কি আয় আছে? আপনি এই যে কথাগুলো মানুষের কাছে বলেন, তখন বলার সময় কার জুড়ে করেন? আপনি মানুষ আপনাকে ভোট দেবে, পার্লামেন্টে যাবেন, কথা বলবেন, দাবি আদায় করবেন, সেইটা আপনাকে বাস্তবায়ন করবেন, তাই নয় কি? কিন্তু এইটা আপনি মানুষকে বলে যাচ্ছেন, বাস্তবে কি তাই হচ্ছে? আপনি পার্লামেন্টে গিয়ে আজ্ঞাবহ হয়ে গেলেন, দলের আজ্ঞাবহ, দল ছাড়া আপনি কথা বলতে পারবেন না, দলের বাইরে কথা ভালো কথা বললেও আপনি দল থেকে বহিষ্কার হয়ে যাবেন, আপনার দলের বিপক্ষে কোনো ম্যান্ডেট নিয়ে কথা বলা যাবে না। এই যে আপনার গলায় একটা গামছা লাগে একটা 70 অনুচ্ছেদ দিয়ে, কখনো কি ভেবেছেন? তাহলে গণতন্ত্রের ওই জায়গাটায় আপনার দলের কাছে মৃতপ্রায়। আমি দলের বিরুদ্ধে যাচ্ছি না, এটা তো বাস্তব সত্য, জনগণকে জানে এটা ফলো আপ করান। 70 অনুচ্ছেদে কি বলছে বলেন, আর 70 অনুচ্ছেদের বক্তব্য যদি পেশ করেন, জনগণ তো ভোট দিবে, দূরে থাকুক, কি বলবে সেটা আপনাকে ভালো বুঝেন। 70 অনুচ্ছেদের কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছা মানে কি? নিজেকে বলি দেওয়া। হ্যাঁ, আমরা বলে দিচ্ছি, আমরা কোনো কি রাজনীতির পক্ষে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, সেখান থেকে পাশ করতে সেখানে যাচ্ছি, নির্দলীয় নিরপেক্ষভাবে আমাদের সেই ধরনের মূল্যায়ন করা হচ্ছে না, আমরা বুঝি না, কিন্তু বুঝাতে তো হবে, তাই না? এখন আসেন, আমরা এই 70 অনুচ্ছেদকে মূল্যায়ন করি, তাহলে এইরকম নয় যে আমার কাঙ্ক্ষিত লগ্ন জনগণের কাছে প্রত্যাশিত বক্তব্য বয়ান যা দিয়ে গেলাম তার একটাও বাস্তবায়ন করার জন্য, কথা বলার জন্য আমার সাহস হলো না পার্লামেন্টে। ওইখানে যাওয়ার সময় দলের কান্ডারি যিনি আছেন, ওই দলের যিনি যে চিফ আছেন, সে ওনার একটা নোট দিবেন, ওই নোট নিয়ে আমার গান গাইতে হবে। আপনি তো সারা জীবনে আপনি ওই যে পরজীবীর মতো হয়ে রইলেন, স্বাধীন আপনি হলেন না। যে লোক স্বাধীন না, সে আমার কাছ থেকে স্বাধীন ভোটটা নিয়ে সে এসে পরাধীন হয়ে গেলেন, এটা কেমন কথা? এই হলো 70 অনুচ্ছেদের কাহিনী। তাহলে 70 অনুচ্ছেদের বিভেদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকলেই বলে 70 অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে, যখনই পার্লামেন্টে চলে যায়, সরকার গঠন করে, 70 অনুচ্ছেদ ওনার হয়ে যায় মূল মন্ত্র, এটা দিয়ে উনি শোষণ করেন, পার্টির সব জনগণকে শোষণ করেন। তাহলে 70 অনুচ্ছেদে আমাদের কিছু বিভেদ ব্যাপার আছে, সেখানে আমাদের স্বাধিকার ব্যাপার আছে, আমাদের বক্তব্যের ব্যাপার আছে, জাতির উষার লগ্নে কিছু বক্তব্য দেওয়ারও ব্যাপার আছে। এটাকে একটু টাকা পড়েন না, বাংলা তো আছে, সংবিধান দেখেন কি লিখছে। এটা আসেন 70 থেকে বেরিয়ে আসি, 77 অনুচ্ছেদে যাই একটু। 77 অনুচ্ছেদে কি আছে দেখেন। 77 অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা হয়েছে। ন্যায়পালটা কি? এই ন্যায়পাল সম্বন্ধে কত সুন্দরভাবে স্পষ্ট বলা হয়েছে। পার্লামেন্টে যখন আপনারা যাবেন, পার্লামেন্টে যাওয়ার পর পার্লামেন্টের সেই সংসদ আইন ধারা ন্যায়পাল পদ প্রতিষ্ঠার জন্য বিধান করা হয়েছে। তাহলে আপনার 77 অনুচ্ছেদে আইসে আর ন্যায়পাল প্রতিষ্ঠার বিধান করছে। ন্যায়পালটা কে? এই ন্যায়পাল যখন নাকি দেখা যাবে আমাদের প্রতিষ্ঠিত যে সমস্ত রাষ্ট্রের মূল মন্ত্রগুলা, যাদেরকে আমরা বলি আমলাতান্ত্রিক জটিলতা, সচিবালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দুর্নীতিতে ভরপুর হয়ে যায়, যে দুর্নীতির জন্য আমরা অস্থির হয়ে আছি, আমরা পাগল হয়ে আছি। এখন সেই দুর্নীতি পরায়ণে এই অবস্থান থেকে বেঁচে যাওয়ার জন্য বলা হচ্ছিল এখানে যে ন্যায়পাল প্রতিষ্ঠা করে তার দ্বারা নিরপেক্ষ কিভাবে তদন্ত প্রতিবেদন পেশ করা, সংসদে উত্থাপন করা। এই যে একটা ন্যায়পালের একটা পদ রাখলেন এই সংবিধানে 77 অনুচ্ছেদে, এই আজকে 55 বছরের মধ্যে কোনো ভদ্রলোক কি বলতে পারবেন ন্যায়পালের ব্যাপারে কোনো কথা হয়েছে? বা আপনারাই বলেছেন, বা সরকারি এসেই বলেছে। আজকে কেন দুদককে বারবার দোষারোপ করা হয়? দুদক তো একটা প্রতিষ্ঠান। ন্যায়পাল যদি তার ভূমিকা রাখতো, আর যদি এই যে প্রাতিষ্ঠানিকভাবে রূপ লাভ করতো, ন্যায়পালকে আপনি প্রতিষ্ঠা করে পার্লামেন্টে ভোট দিয়ে ন্যায়পালের প্রতিষ্ঠান করতেন, যেটা কারো কাছে বাধ্যবাধকতা নয়, সে যদি রিপোর্ট প্রণয়ন করতো যে কার কার দুর্নীতি আছে, কোন কোন সচিবালয় কি করছে, কে কি অনিষ্ট করছে, জাতিকে কে নষ্ট করে ফেলছে, জাতির অর্থ কোথায় চুরি হয়ে গেছে, এই সমস্ত তদন্ত করে প্রতিবেদন পার্লামেন্টে পেশ করলে জনগণ কি জানতে পারতেন না? জুতো মেরে সমস্ত স্বৈরাচার এবং সমস্ত নীতিহীন গর্হিত লোকদেরকে এদেশ থেকে বিদায় করতো জনগণ। আজ সেই জনগণকে আপনারা কি করছেন? তার সে কাঙ্ক্ষিত প্রকৃত পাওনা থেকে বঞ্চিত করছেন। এই বঞ্চিত করার অধিকার তো আপনারা আমাকে কাউকে দেয়নি। কেন আমাকে বঞ্চিত করবেন? আমার জন্য কি রাখলেন? মৌলিক অধিকার, আমার কথা বলার অধিকার, চলার অধিকার, রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার, আমাকে আমার দৃষ্টান্ত রাখার অধিকার, আমি আমার ন্যায় নীতি প্রশ্নে কথা বলার অধিকার। কিন্তু কোথায় অধিকার রাখলেন? যদি গলা চেপেই ধরেন তাহলে অধিকার রইল কোথায়? তাহলে আপনি মৌলিক অধিকার রাখলেন কোথায়? জাজমেন্টের ক্ষেত্রে কই এই যে মাজদার হোসেন মামলার প্রেক্ষাপটে যে আপনাদের জুডিশিয়াল সেক্টরকে আলাদা করলেন, আজও পর্যন্ত জুডিশিয়াল সেক্টরের আলাদা সেই রূপের রূপায়ণ বা তার স্বাদকে আমরা জনগণ পেয়েছি? টেলিফোনের দ্বারা যদি ন্যায় বিচারকে বঞ্চিত করা হয়, ন্যায় বিচার থেকে যদি আমরা বেরিয়ে যাই, টেলিফোনের দ্বারা যদি কোনো ন্যায় বিচার যদি অন্যদিকে ডাইভার্ট করে, তার দায়ভার কি শুধু একটা ব্যক্তির, না রাষ্ট্রেরও আছে? তাহলে ওই 77 অনুচ্ছেদের ন্যায়পালটাকে কি করবেন? ন্যায়পাল কি প্রতিষ্ঠা করবেন না কাগজে কলমে লিখে ভরপুর করে রাখবেন? ভাই, বলতে হয় একটা কথা,
আপনাদেরকে সম্মানের সহিতই বলছি। সারা পৃথিবীতে বহু দেশেই কিন্তু কি আছে, সংবিধান আছে, আমাদের দেশও আছে। আমেরিকার 7টা অনুচ্ছেদ নিয়ে সংবিধান রচনা করে সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে এসে আইনের চর্চা করছে, দেশ চালাচ্ছে, পরিচালনা করছে। আর আপনি 153টা অনুচ্ছেদ করে এরকম বড় কি সংবিধান তৈরি করলেন যে আমরা আমার মৌলিক অধিকার থেকে আদায় করতে পারি না, কথা বললে টুটি চেপে ধরা হয়। এত অনুচ্ছেদের দরকার কি রে ভাই? যদি প্রকৃত পক্ষের প্রকৃত স্বাদ পান, প্রকৃত আনন্দ পান, দেশ সুপ্রতিষ্ঠিত হয়, ভালোভাবে পরিচালিত হয়, আইনকে শ্রদ্ধা করেন, আমি মনে করি অল্প পরিসরেও আইনটাকে নিয়ে একটা সংবিধান চলতে পারে। আপনি সংবিধানের আরো অনুচ্ছেদ লাগান না, 500 লাগান না, সেটা যদি কাজে না আসে এরকম অনুচ্ছেদের দরকারটা কি? না বই পুস্তক মোটা হলে আপনি বড় শিক্ষিত হয়ে যাবেন। আপনার কথা আদর্শ শিক্ষা শিক্ষিত হইলে ওই বই পুস্তকের সেই কালিমা লেখাগুলোকে আপনার আমলে নিতে হবে, নিজেকে সামনে অগ্রসর হইতে হবে। দেখেন না, এক হুজুর আরেক হুজুর দুইজনে মিলে এক বিছানায় রাত্রে ঘুমাইতে পারে না। আবার এক বিএসসি আরেক বিএসসি দিন শিক্ষা লাভ করছে, এডুকেটেড পার্সন, বিএ পাস দুজনের দুই রাত 3 রাত ধরে ঘুমায়, কেউ কারো বদলাম কয় না। এক হুজুরে নিয়ে আরেক হুজুর, দুই হুজুরে যদি খালি 1 ঘন্টার ব্যবধানে আপনি ওয়াজ করতে দেন, একজন আরেকজনের বদলাম বলবে কিছুক্ষণ সময় পাইনি। আজকে বাংলাদেশের এখন ইসলামিক দলগুলো কি করছে? ইসলামিক দলগুলো তাদের যখন মিশতে পারে না, তারা নিজেরা কাটা চোরাচুরি করে, ফতুয়া নিয়ে কাটা চোরাচুরি করে, কই এক তো হইতে পারে নাই। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে শেষ কথা বলতে একটা কথা আছে, এটা নেই, এটা 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 ঠিক না। তার মনে ধরে নাই ছেড়ে দিলাম, মনে ধরে নাই ছেড়ে দিলাম, মনে ধরে যে আবার লাগাম ধরে নিলাম। কি আছে না, জামাত কি বিএনপির সাথে ছিল না? আজকে এখন বিশাল দল হয়ে দাঁড়াইছেন ওনারা, সারা বাংলাদেশ তুল পার করতেছেন। সারা পৃথিবীতে কোন দেশে আছে, কোন হিস্ট্রি কালচারে আছে যে ইসলাম কোরআনের আইন প্রতিষ্ঠা লাভ করেছে? এত সোজা? হ্যাঁ, কোরআনের আইন হলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমিও চাই, আপনারা চান, কিন্তু সেটার প্রেক্ষাপট বুঝতে হবে, আমাদের প্রেক্ষাপট বুঝতে হবে। আমরা কোন কোন জায়গায় বসবাস করছি? আমরা এমন এক জায়গায় বসবাস করছি, চারিদিকে আমাদের ভারত, আমরা এমন এক জায়গায় বসবাস করছি তৃতীয় ওয়ার্ল্ডের দেশে, আমাদেরকে সবাই ক্ষুদ্র ভাবে, আমাদেরকে অগ্রসর হইতে হবে। ভাই, আপনার কাছে 10 টাকা আছে, আপনার 10 টাকা পকেটে নিয়ে যদি মনে নেন আমার 10 কোটি টাকা আছে, এটা আত্মঅহংকার ছাড়া কিছুই না। আপনার 10 টাকা আছে, 10 টাকা নিয়ে যুদ্ধ করেন রে ভাই। হ্যাঁ, আমার দেশে ইসলামিক আইন শাসন দরকার। কিভাবে দরকার? আমাদের অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে। এই কল্যাণ এরকম নয় যে কল্যাণের কথা বলে অকল্যাণ আপনি আবার সৃষ্টি করবেন। কই এক সময় তো জামাত ইসলাম এই কথা বলছে যে কিবার নারীদের নেতৃত্ব, এখন নারীদেরকে নেতৃত্বে আসতে মহিলা আসনে নিয়ে আসছিলেন, এখন আবার নাই, আবার হিন্দুদেরকেও নিয়ে আসলেন। ভালো কথা ভাই, সব বুদ্ধগম্যই হচ্ছে, আসেন না সংশোধন করি সবাই, আস্তে আস্তে সবাই বুদ্ধগম্য হোক, যার যার পরিপাটি ভাবে দলটাকে সাজাই। আমাদের তো না নাই, কিন্তু একে অপরের প্রতি গীবত দেওয়াটার বাদ দেন। কোরআনে তো আসি স্পষ্ট হবে, দালকেও বা তো আসাধ্য জিনা, গীবত জিনার চেয়ে তো অধিকতর পাপ। গীবত গায়েন না ভাই। ধর্ম নিয়ে রাজনীতি না, আবার ধর্ম বাইরেও না, আমি এটাও স্বীকার করি। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারা এই সমাজের ক্ষেত্রে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, ধর্ম বাদ দিয়ে করেন নাই, কিন্তু তাই বলে মানবতাকে বিসর্জন দিয়ে করে নাই, মানবতাটাকে রেখেছিলেন। মানবতাকে এত বিসর্জন দেন কেন? আজকে আপনি আমার সাথে ভালো লাগছে আসেন, কালকে নাই, এগুলো তো সাতার নিশি ব্যাপার। ধর্মকে যদি সামনে আপনার বর্ম হিসেবে ব্যবহার করেন, ধর্মটাকে সামনে মনে করেন ঢাল হিসেবে ব্যবহার করেন, পরবর্তী সময় আপনার স্বার্থ সিদ্ধির জন্য রাতের অন্ধকারে আপনি আরেকজনের সাথে মিলে যান, এটা তো ভাই ন্যায় নীতির কথা না। ন্যায় নীতির প্রশ্ন আপনাকে চিন্তা করতে হবে, আমার জাতিগোষ্ঠীর কথা চিন্তা করতে হবে। আজকে প্রায় 12,77,00,000 প্রায় ভোটার। এই ভোটারদের দিকে তাকান না, এর ভিতরে নারী ভোটের সংখ্যা একেবারেই কম নয়। এই 12,77,00,000 মধ্যে প্রায় আপনার নারী আছে 6,32,00,000 মতো। এটা একেবারে কাছেই তো, অর্ধেক তো প্রায়। তারাই এই সমাজকে গঠন করার জন্য ভূমিকা রাখছে না। তাদের ভূমিকাকে ক্ষীণ করে দেখার কি কারণ আছে? তাদেরকে দেখার কোনো কারণ নাই। হ্যাঁ, আসেন, আমি এতক্ষণ যা বলছিলাম যে আমরা তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলছি, 70 অনুচ্ছেদের কথা বলছি, 77 অনুচ্ছেদের কথা বললাম, 70 অনুচ্ছেদের কথা বললাম যেটা আপনার অধিকার, 77 অনুচ্ছেদের ন্যায়পালের কথা বললাম। একটু আসেন, আগামী জাতীয় সংসদকে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে আপনি বলছেন যে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে। সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। ভাই, পৃথিবীতে কি যারা অগ্রসর হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি, বড় বড় দেশগুলা অর্থনীতি বলে, তাদের অনেক দেশেই তো উচ্চকক্ষ আছে। কোথায় এরকম ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ, উচ্চকক্ষ আপনি চেয়েছেন, এখন জনগণ চায় কিনা, এটা চাইছে,
যদি মনে করেন জনগণ চায় যে না একটা পার্লামেন্টে বসে বসে তারা দুর্নীতি করে, অথবা এক পার্লামেন্টে বসে তারা যখন যা করে এগুলো আমাদের কাছে ভালো লাগে না, ইতিহাসে 50 থেকে 55 বছরের ভিতরে জাতীয় সংসদের অনেক দেখেছি আমরা, এই সংসদে বসে এই পার্লামেন্টে বসে অযাচিত বক্তব্য দিয়ে আমাদের জাতিকে বিভ্রান্ত করেছে, এখানে এসে স্বৈরাচারে জন্ম নিয়েছে। আর আমরা দেখতে চাই না আর একটা কক্ষ হোক, আমাদের বহির্বিশ্ব এরকম আছে, সেখানে একটা কি থাকুক, একটা কক্ষের সাথে একটা সাথে মিলনবদ্ধ থাকুক, একটা কক্ষ যাতে ইচ্ছা করলে যা মূল তা না করতে পারে, এই চিন্তাতে তারা কি জাতি করতে পারে না? আমরা ব্রিটেনে যাই না কেন, সেখানে উচ্চকক্ষ আছে। আমরা আমেরিকা যাই, বড় বড় দেশে যাই, উচ্চকক্ষ আছে। সমস্যা কোথায় আপনার? হ্যাঁ, যদি মনে হয় জাতিরা মনে করে, আগে বুঝাতে হবে। আমার পার্লামেন্টে 300-350 আসন নিয়ে এই পার্লামেন্ট, এর মধ্যে যদি 100 সদস্য বিশিষ্ট আমরা উচ্চকক্ষ দেই, মানসম্পন্ন ব্যক্তি দ্বারা উচ্চকক্ষ গঠিত হয় এবং এই উচ্চকক্ষর সাথে নিম্নকক্ষের একটা সমন্বয় থাকে। কখনো যদি নিম্নকক্ষ কোনো কাজ করে থাকে সেটাকে তদন্ত করা বা সেটার উপর ব্যাখ্যা দেওয়া বা সেখানে কোনো ধরনের তাদের প্রস্তাব প্রেরণ করা অথবা ওদের সাথে মিলবন্ধন রেখে সংবিধান সংশোধন করা, এই ধরনের প্রস্তাব থাকে। এটা মন্দ কি ভালো জনগণ কি একটু বিবেচনা করতে পারে না? জনগণকে এতই বোকা এখনো রয়ে গেছে? এদেশের জনগণের শিক্ষিত মাত্রা কতটুকু তারা কি সবাই ভুলে গেছে? যা তাহলে এই দেশের জনগণ যখন বুঝে, নিজের আত্মশুদ্ধির জন্য কথা বলতে পারে, স্বাধীনভাবে বলতে পারে, তাহলে এটাও বলুক যে আমরা দেখেছি আমাদের বৈদেশিক ট্রানজিশন থেকে অনেক টাকা আসে, এই লোকগুলো তো বাইরে আছে, তারাও তো বুঝতেছে যে হ্যাঁ বহির্বিশ্বে কি ধরনের শাসন হয়, কত সুন্দর দেশ। অনেকে বলে বলা ভাই বাইরে আছিলাম, কত আনন্দ, মনে হয় ওইখানেই থেকে যাই। কেন বলে এগুলা? ওই দেশ ডেভেলপ হয়েছে, তাই না? সুতরাং ওই সমস্ত ডেভেলপ কান্ট্রির দিকে তাকালে তাদের যে সমস্ত দেশে উচ্চকক্ষ আছে, উচ্চকক্ষগুলো কি ভূমিকা রাখে, এই জিনিসগুলো যদি আমরা চাই, চাওয়াটা অন্যায় কোথায়? আরে ভাই, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমার মেয়ে তো অক্সফোর্ড বা পড়তে পারে, আমেরিকা পড়তে পারে, তার মেয়ে পড়তে পারে। এখন আমি কি চিন্তা করবো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছি, আমার মেয়ে ওই গহব্বরে এই এলাকায় একটা কলেজে লেখাপড়া করে জীবন শেষ করে দেবে, এই কামনা কি আমি করি? না, আপনি করেন। আমার বাবা যখন পড়েছে তখন আমার বাবা বলেছে আমি যেখানে পড়েছি আমার ছেলে এর চেয়ে বেশি পড়বে। আমি মনে করি আমি যেখানে পড়ছি আমার ছেলে মেয়ে এর চেয়ে বেশি পড়বে। আপনি উপরে উঠতে সমস্যা কোথায়? হ্যাঁ আসেন, আমরা একটা পার্লামেন্টের উপর একটা পার্লামেন্টে জনগণ চাই কিনা, জনগণ যদি মনে করে যে হ্যাঁ একটা পার্লামেন্ট থাকলে এই পার্লামেন্ট কমপক্ষে ভয় পাবে যে না এই পার্লামেন্টের কোনো কার্যকলাপ এমন কিছু আগের মতো হবে না, স্বৈরাচারী জন্ম লাভ করবে না, একটা পার্লামেন্টের দিকে তাকিয়ে তারা এখান থেকে নীরবতা পালন করবে বা তারা ওইভাবে ভূমিকা রাখবে, ওইটা থাকা দরকার। এটা মতামতের জিতে সমস্যা কোথায়? যদি আপনি মনে করেন উচ্চকক্ষের প্রয়োজন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি মনে করেন উচ্চকক্ষের দরকার হলে না দেবেন। আর এমন তো কোনো কথা না যে পাস হয়ে গেছে, বলা হয়তো যারা পার্লামেন্টে আসবে, আসার পরে যাতে এই জিনিসগুলা তারা আগে বাস্তবায়ন করে বাধ্য থাকে। অর্থাৎ পার্লামেন্টে গিয়ে আপনার বক্তব্য তো 70 অনুচ্ছেদ অনুযায়ী বলতেই পারে না। তাহলে আমি যদি হাঁ দিয়ে থাকি তাহলে তো আমার কথাগুলো তো পার্লামেন্টে গিয়ে আর 70 অনুচ্ছেদ তাকানোর সুযোগ নাই, ওইটা তাকে করতেই হবে, সেক্ষেত্রে হাঁ দিতে হবে। আর যদি মনে করেন যে না উচ্চকক্ষের দরকার নাই, নির্বাচন কমিশন সংশোধনের দরকার নাই, তত্ত্বাবধানের দরকার নাই, তাহলে আপনি না দিয়ে বসেন। আপনি না করছে কি? আপনার দেশ ধ্বংসগুলো তো আপনাকে না নাই, আপনার দেশ ধ্বংস করে দেন না। আপনি 70 অনুচ্ছেদে থেকে থেকে মারামারি করেন। একবার আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগকে দৌড়াবে, বিএনপি আসবে, বিএনপি দৌড়াবে, জামাত আসবে, জামাতে দৌড়াবেন। আমাদের কাজ খালি দৌড়ানো, আমাদের কাজ করে মানুষকে দৌড়াই দেওয়া, মানুষকে আমরা দৌড়াই দিই। আমরা রাজপথে যার নামবো, আমাদের ছোট্ট অবুজ শিশু রাজপথে নামবে, একটা প্লে কার্ড নিবে, গণতন্ত্র চাই, একটা প্লে কার্ড নিবে, আমার ভাইকে ফিরিয়ে দাও, একটা প্লে কার্ড নিবে যে আমার অধিকার চাই, একটা প্লে কার্ড নিবে, সমন্বয়হীন বাংলাদেশ সমন্বয় মধ্যে থাকতে চাই, একটা প্লে কার্ড নিবে, চাকরির বৈষম্য দূর করো। খালি প্লে কার্ড নিয়ে জীবন দিবে আমার সন্তানরা, আর ওদের সন্তানরা আমেরিকাতে লেখাপড়া করবে, ওদের সন্তানরা ইউরোপের কান্ট্রিতে লেখাপড়া করবে। আমার সন্তান রেখেছিল রাজনৈতিক বলয়ের জন্য না, বলির জন্য। দেখেন না আপনি এই জুলাই আন্দোলনের বিপ্লবে যারা যারা শহীদ হয়েছেন, কয়জন সন্তান আছে রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তানরা জন্ম নিয়ে ইউরোপিয়ান কান্ট্রিতে বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে। ওরা তো ওই জায়গায় লেখাপড়া করে, ওদের টাকা পয়সা আছে, ওদের টাকা পয়সা আসলো কোথেকে? আমার দেশের কুক্ষিগত এই ভান্ডার থেকে টাকাগুলো চুরি করে বদমাশি করে সব নিয়ে চলে গেছে। এগুলো ইতিহাসকে আমার বলা প্রয়োজন? আপনারা জানেন না? এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার দেশের নির্দলীয় নিরপেক্ষ, আমার দেশের যারা নিরীহ সন্তান, এদেরকে আর বলি দিবেন না প্লিজ, এদেরকে আর প্লে কার্ড বহন করে রাজপথে দাঁড়াতে দিবেন না প্লিজ। ওই মুগ্ধর মতো পানি নিয়ে পানি খান পরে রাজনৈতিক বলয় থেকে মৃত্যুবরণ করবে, ওই আরেকজন মারা যাবে, আবু সাইদের মতো লোক মারা যাবে। এই সমস্ত সন্তানদেরকে মেরে ফেলা শিক্ষিত, বা এই যে রাস্তার রিক্সাওয়ালা থেকে শ্রমজীবী থেকে এরা মারা যাবে রাস্তায় দাবি আদায়ের জন্য, বারবার বাকি দাবি আদায়ের জন্য। এই 55 বছর ধরে দাবি আদায়ের জন্য কতজনকে নিরীহ লোককে আপনাদের জব দিতে হয়েছে বলেন? তাইলে সংবিধান পরিবর্তন দরকার কোন কারণে? যার জন্য বারবার আমরা বলি দিই, আমি মনে করি সেই বলিটাকে থেকে বাঁচার জন্য আপনাকে হাঁ দিতে হবে।
আর যদি মনে করেন না দরকার নাই ভাই, যখন সমস্যা দেখা দেবে তখন আমরা কুড়াল কাঠিমাটি যা আছে তা নিয়ে আমরা যাবো, আমরা তখন আমরা ফেস করবো, এখন বাদ দেন, তাহলে না দেন। আমি আপনাকে এই কথা বলছি না যে আপনার হাত দিতেই হবে, আবার বলছি না দিতেই হবে। আমি শুধু আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য এই আজকের লাইফে এসেছি। আপনার কি বলে, আমার সন্তান, আমার একটা মাত্র মেয়ে, আমি এই মেয়েটাকে নিয়ে আমি রাজপথে নেমেছি। কেন নেমেছি? কারণ এই সরকারের গত কাজগুলো তার কাছে, আমার কাছে মনে হয় জাতিকে ধ্বংস করে ফেলছে, তার বিপক্ষে নেমেছি। এত বিপক্ষে নামার দরকার, সংবিধান তো আছে, সংবিধান যদি থাকে তাহলে ওই 5 বছর জায়গায় 17 বছর হলো কিভাবে? আবার 17 বছর থাকবো, তারপরে আবার যখন আপনারা আসবেন, আপনারা যে আবার 17 বছর থাকবেন না, ওটাকে নিশ্চিত কি? যারাই আসবেন। সুতরাং যে পত্রলিপির মাধ্যমে, যে সংবিধানের মাধ্যমে ত্রুটি ধরে, জনগণের ত্রুটি ধরে বারবার আপনারা স্বৈরাচারের মনোভাব পোষণ করেন, তাদেরকে থেকে আমাদের দৌড়াইতে হলে আমাদের নতুন কিছু আবির্ভাব করতে হবে। আর নতুন আবির্ভাবটা কি? নতুন আবির্ভাবটা হলো সংবিধানের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। যেগুলো আমাদের দরকার, নতুন কিছু ডেভেলপ যোগ করতে হবে। আপনি যে কুড়ের ঘরে বসবাস করেন, সারা জীবনই থাকবেন রে ভাই। আপনারা তো স্বপ্ন দেখেন 7 তলা 8 তলা, নাকি? তো স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? স্বপ্ন দেখতে দেন, দেখবেন স্বপ্নের কাতারে স্বপ্নই সুন্দর হবে, বাস্তবায়ন হয়ে রূপ লাভ করবে। আসেন, তারপরে এখানে বলা হচ্ছে আবার এই যে 100 সদস্য, আমরা উচ্চ আসনের কথা বললাম, পরে আসেন গত বলছে সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি। বাইরে নারীর জন্য তো আন্দোলন করেন ঘরের থেকে শুরু হয়েছে, এই আন্দোলন তো শেষ না হয় না, এখনো চলতেছে। দেন না, একটু সুযোগ দেন না, নারীরা আন্দোলনে গিয়ে দেখুন না তার তৃষ্ণা মিঠাই দেখুক না কোথায় কি আছে। মানুষকে সুযোগ না দিলে তো তার জিনিসে ওই কাঙ্ক্ষিত লোকদের বোঝা যাবে না। হ্যাঁ, আপনি যখন কোনো কথা বলেন কারো খারাপ ব্যক্তির বিরুদ্ধে, তার তো ডকুমেন্টস দিতে হয়, নাকি? তাই একটা খারাপ লোক চিহ্নিত করবেন কিভাবে? তাকে জানার পরে। আমাদের তো 55 বছরের ভিতরে আমরা কি না জানছি, অনেক কিছু জানছি, খারাপগুলো জানিনি। সুতরাং এই খারাপ থেকে বেরিয়ে আসতে হলে আমি মনে করি যে এই নারী প্রতিনিধিত্ব যারা চাচ্ছেন, নারীদের ভিতরে অনেক লোক আছে যারা অত্যন্ত সৃজনশীল ভূমিকা পালন করেন, দেন না তাদেরকে একটু সামনে অগ্রসর হয়ে। তারা তো মাতৃ, তা তো আমার মা, আমার সন্তান, আমার বোন, আমার মা, আমার খালা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে নেতৃত্ব দিতে সমস্যা কোথায়? বিশ্বে তো এখন আসছে। একসময় সৌদি আরবে কি করতো না, নারীদেরকে বেড়ে দিত না, এখন গাড়ি ট্যাক্সি এগুলোতে পার্কিং করার জন্য, গাড়ি চালানোর জন্য, ড্রাইভিং চালানোর জন্য এখন দিচ্ছে। কারণ যুগের আবর্তন নারীর প্রয়োজন হয়ে গেছে, তাই না? তাহলে নারীদের মূল্যায়ন করেন, এর কথা বলছি, বৃদ্ধি করার জন্য। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, হ্যাঁ, আপনারা যখন সরকার গঠন করবেন, সরকার গঠন করার সাথে সাথে কি করেন, সব আপনাদের থাকলে স্বাভাবিক আপনারা আপনাদের মনোবদ্ধ করে ভুল করতে পারেন না। বাড়িটা আমার, 5 ভাই মিলে বসবাস করি, কর্তৃত্ব যদি একক ভাই আমার কাছে দেন, আমি তো ভুলও করতে পারি। আমাকে কর্তৃত্ব দেন, ভালো কথা। কর্তৃত্বের পাশাপাশি যদি আমার একটা ভাইকে বলেন যে উনি আপনার কর্তৃত্ব করার সময় হেল্প করবে, তাহলে আমার কাজের সময় উনি আমার ত্রুটি ধরে দিতে পারবে, তাই না? আজকে স্পিকার যদি থাকে সরকার দল থেকে, তাহলে ডিপুটি স্পিকার যদি বিরোধী দল থাকে, তাহলে আমার স্পিকার হিসেবে আমি সবসময় সচেতন থাকবো। বিরোধী দলের ডিপুটি স্পিকার সব আছেন, আমার ত্রুটিগুলো ওরা চোখে বলে লজ্জাস্কর ব্যাপার, আমি চিন্তা ভাবনা করে কথা বলবো। এখন আপনি যদি সবই আপনার থাকে তাহলে মাশাআল্লাহ, তাহলে কি হবে? ওই স্পিকার হিসেবে ডিপুটি স্পিকার যা আছে সব আপনার, আপনি যা ইচ্ছা তা করবেন, যা গত সরকারও করে গেছেন এবং গত স্বৈরাচারীও করে গেছেন। এই দেশে স্বৈরাচারের জন্ম লাভ করেছে, এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা এসেছে মনোভাব স্বৈরাচারী করেই এদেশে বারবার বিদ্রোহ হয়েছে, অনেক লোকের মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, অনেক বাচ্চাদের প্রাণ দিয়েছে। একটা কারণই ওই যে 1 তারা বাজিয়ে গেছেন, 2 তারার কাছে যান নাই ভাই। এখন তাদের প্রস্তাবটা খারাপ কি? হ্যাঁ, ডিপুটি স্পিকার রাখেন। আবার দেখেন, যে একবার 7 পায়, আপনি গরু খায় 7 পাইছেন, আর গরু ছাড়বেন না। কে? অন্য লোক গরু খাইতে পারে না, আপনি গরু খাইবেন, আরেকজনের বলবেন ভাই আপনি মুরগি খান, ফার্মের আপনি খায়েন না, আপনি এটা খায়েন না, গরু খাইলে আপনি তার ডায়াবেটিস, আপনি গরু খাইলে আপনি সমস্যা হবে, আমি গরু খাই আপনি খান। এইটা কোন ধরনের ন্যায় নীতিহীন কথাবার্তা? সবাইকে সমভাবে দেখেন, সবাইকে সমভাবে দেখেন। আপনি মন্ত্রী একবার, প্রধানমন্ত্রী একবার হবেন, পরের বারও হবেন। ভাই এটা কি পাইছেন? দেশে গণতন্ত্র? আমি তো মনে করি রাজতন্ত্র বিরাজ করতেছে গণতন্ত্রের ভিতরে। এদের কাছে দূর করেন। এদেশ গণতন্ত্রের দেশ, এদের স্বাধীনতার দেশ, এদেশের মানুষ মেহনতি মানুষের দেশ, গরিব মানুষের দেশ। একটু পিছনে দিয়ে তাকান না। যখন নাকি সংগ্রামে যখন অবতীর্ণ হয়, যারা সংগ্রাম করেছেন, যারা স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন, কয়জন আছে আলাদা করে দুলাল? কয়জন আছে বুদ্ধিজীবী যোজনা করেছে? বুদ্ধিজীবী পরেরটা পরে, কিন্তু সংগ্রামের সময় যারা যারা ওই কৃষক, যারা কৃষক ডাক দিয়েছেন, ভালো কথা, যারা সংগ্রামে ডাক দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এই সংগ্রাম করে আমাদের যে সময় আত্মশুদ্ধির জন্য যে জিনিসটা, দেশটা আমরা নিয়ে আসলাম, তারা কারা? তারা ভূমিকা রেখেছেন। এরা তো জীবনই দিয়ে গেল। ওই জীবন দেওয়া মুক্তিযুদ্ধদেরকে আমরা এখনো রাজপথে অনেককে দেখি রিক্সা চালায়, তাদের মূল্যায়ন করছেন না? মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন করছেন, এই করছেন, কই ধরে নিয়ে আসছেন যে এই মুক্তিযুদ্ধ কেন রিক্সা চালায়? ওই মুক্তিযুদ্ধ কেন এই অবস্থায় পড়ে আছে? ও মরে যাওয়ার পরে কবরে যাওয়ার আগে কিছু গুলি ফুটান। ভাই এগুলো বাদ দেন,
আল্লাহর রাস্তায় এগুলো বাদ দেন। মুক্তিযুদ্ধের মূল্যায়ন করবেন, আপনার নকল মুক্তিযুদ্ধ বানায় বেড়া তালিকা তৈরি করেন। বাস্তবে মুক্তিযুদ্ধ কোথায় আছে এগুলো দেখেন না। বহু মুক্তিযুদ্ধ এখনো আছে রিক্সা চালায়, বহু নিগৃহীত, এগুলো তো চিন্তা করেন না। তাহলে আপনি যদি সেই চিন্তাই করেন যে দেশ যারা স্বাধীন করেছে তাদের মূল্যায়নটা কোথায় করলেন? 55 বছর কথা এখনো মূল্যায়ন করতে পারলেন না, এখনো মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে আপনারা আছে। তাহলে আমি কি করে বিশ্বাস করি এই সংবিধান দ্বারা, ওই ন্যায়পাল দ্বারা, এই সংবিধান 70 অনুচ্ছেদ দ্বারা, 77 অনুচ্ছেদ দ্বারা আপনি খুব কিছু করে বলাবেন? এত আশ্বস্ত কিভাবে? এত আশ্বস্ত কিভাবে? অনেকেই আছে, অনেক রাজনৈতিক দল, আমি নাম বলবো না, প্রথম হার কথা বলে না, এখন আবার হার কথা বলতেছে। কেন বলেন? আপনি হেরে যাবেন এই ভয়ে? না বলেন যে জাতির কাছে আপনাদের প্রশ্নবিদ্ধ হবেন এই ভয়ে? ভাই এগুলো কোনো কথা না। আসলে ব্যাখ্যাটা হলো এই যে আমি বললাম কত নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সাংবিধানিক বিষয় নিয়ে, তারপর আবার বলা হয়েছে 2 কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, একটা উচ্চ কক্ষ থাকলে আমাদের দেশের জন্য সংবিধান পরিচালিত হলে আমাদের যে নিম্ন পার্লামেন্ট আছে এই পার্লামেন্টকে সংযুক্ত রাখা বা তার সাথে সমন্বয় সাধন করে ভালো কিছু করার জন্য উচ্চ কক্ষের বিশেষ প্রয়োজন। এটা বহির্বিশ্বে বিভিন্ন উন্নত দেশে আছে। এটা আসেন নারীর আসনের কথা বলছে 3 নম্বরে, এটা বিরোধী দলের কথা বলছে, ডিপুটি স্পিকার বলছে, স্থানীয় সরকারের কথা বলা হয়েছে, মন্ত্রীর মেয়াদ, যেটা বললাম প্রধানমন্ত্রীকে আপনি বারবার দিন, 2বার দেন, 2বার পরে উনি দরকার নাই। এত খায়স কেন ভাই? পৃথিবীর বিভিন্ন দেশে আছে। এদেশে কিন্তু কোনো ব্রেনের লুক নাই। এদেশে কোনো, এই দেশের প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে কি ব্রেনের সঞ্চার হয় নাই? সবকে পাগল নাকি? কিছু লোককে আসতে দেন। বহু লোক আছে, তাদের পারিবারিক বা গণ্ডিতে হয়তো পরিচিতি কম, কিন্তু তার ব্যক্তি সত্তার পরিচয় অনেক ব্যাপক। সে কি দেশের জন্য ভূমিকা রাখতে পারে না? একেবারে আপনি মনে করতেছেন যার সব আছে, কোটি টাকা আছে, সেই বুঝে দেশ চালাতে পারবে, আর কেউ পারবে না? যার বুদ্ধিমত্তা আছে টাকার সাথে, তার সম্পর্কটা কিসের? আমাদের বুদ্ধিমত্তা সম্পন্ন লোকের দরকার, বিবেকবান লোকের দরকার, আত্মশুদ্ধি লোকের দরকার, জাতির কাঙ্ক্ষিত লগ্নে নিজেকে ত্যাগ করার মতো সেই ধরনের লোকের প্রয়োজন। আমি নাম নাই বললাম। আসেন এগিয়ে দেখেন, এখানে মন্ত্রিত্ব, আমার প্রধানমন্ত্রী 2বারের বিষয় রাখতে পারবে না। তারপরে বলা হইতেছে আবার এখানে আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আসলে বিভিন্ন প্রশ্ন উঠছে। এগুলো তো একটু সংশোধনের প্রয়োজন আছে। রাষ্ট্রপতি যদি দলীয় সরকারের অধীনে পুতুল হয়ে যায়, তেমন দরকারটা কি? তাও না, উনি নিরপেক্ষ থাকতে পারে? আমার দেশে অনেক ইতিহাস আছে, আপনারা ভুলে গেলে চলবে না। ইমপিচমেন্ট একটা জিনিস, এই ইমপিচমেন্টে ভয়ে রাষ্ট্রপতি অনেক সময় বলে না, ওই যে ক্রিয়ানো হয়ে থাকে কার? সরকার দলের প্রধানমন্ত্রী। উনি কোন সময় জানি বলে টেলিফোনে যে আপনারা কিন্তু একটা বাস আসতেছে, মোটা বাস, কিটা ইমপিচমেন্ট। এই ভয়টা উনি থাকে, আতঙ্কে থাকেন। কেন রাষ্ট্রপতি আতঙ্কে থাকার কথা? উনি স্বাধীনভাবে একটা ক্ষমতা প্রয়োগ করবেন, পারছেন? উনি কারো না কারো গিল্টির মধ্যে পড়ে আছেন। সুতরাং সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা কি কখনো পেয়েছি রাষ্ট্রপতিকে নিরপেক্ষভাবে? দলীয় ম্যানিফেস্টোর ভিতরে দলীয় কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হচ্ছে, তাহলে উনি তো দলের কথায় গান গাইবেন, তাই না? সুতরাং সেখানে সংশোধন সহ পরিবর্তনের প্রয়োজন হতেই পারে, আর দিই পারে। আমরা বিজয়ী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেই বাধ্যবাধকতা নিয়ে পার্লামেন্টের নতুনগুলো এই প্রস্তাবগুলোকে যাতে পাশ হয়, বাধ্যবাধকতা থাকে এই জন্য। আপনি নির্বাচন করলেন, করে দিলেন, 72 সংবিধান রয়ে গেল, পরবর্তী সময় কি হলো? ওইখানে পার্লামেন্টে গিয়ে ওনারা ওই দলের ম্যানিফেস্টোতে যা লেখা আছে ওইটাই গাইবে, তাহলে পুরাতন গীতি গেলেন, একটা এবার যায় গেলেন। ডেভেলপার নাই, 70,000 ছিল, এখনো তাই আছে। বাইরে ডেভেলপে যান না, ঝুঁকি নিলে কিছুই হবে না। আপনার টাকা আছে বিধায় তো আপনি ব্যবসা করবেন। ব্যবসা করবেন কি ঝুঁকি নিয়ে করবেন না ঝুঁকি বাদ দিয়ে করবেন নাকি? ঝুঁকি বাদ দিয়ে করবেন না, ঝুঁকি নিয়ে করতে হবে। এনশিওর করবেন যে সেই ঝুঁকি নেওয়ার পরও আমি উত্তীর্ণ হব, সেই ঝুঁকিটা আমি নেন না। সমস্যা কোথায়? দেখেন এই দলগুলো এইভাবে জুলাই সনদে অপরাধের সংস্কার, রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসরণ বাস্তবায়ন করা হইবে, এই যে কথা। আমি অনেক কথা বলা যায় বহু সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, 12 তারিখের নির্বাচনে যে ভোট দিবেন আপনারা, ভোট দেন। সেই ভোটটা দিতে গিয়ে আপনার চিন্তার যে ফসল, এই ফসলটাকে একটু দেখেন দয়া করে। চিন্তার ফসলটা কি? যে হ্যাঁ দিব না দিব? হ্যাঁ দিলে কি হবে, না দিবে এতক্ষণ ব্যাখ্যা আমি করেছি, এখানে আপনারা দিবেন। আমি আপনাদেরকে এই কথা বলবো না হাঁই দিতে হবে, কারণ আমি বলার কি? আমি তো সেখানে ক্যান্ডিডেট নই। হ্যাঁ দিলে আমার কিছু উপকার হবে, না দিলে আমার উপকার। হ্যাঁ, আমি মনে করি আমার হ্যাঁ দিলে, আমার দৃষ্টিতে আমার মনে হয় যে হ্যাঁ দিলে আমি অনেক কিছু নতুনত্বর ভিতরে আবির্ভাব ঘটবে, সেখানে পরে দেখবো রেজাল্ট কি আসে। আর না দিলে তো 72-তে গেলাম, যেই মুগুর সেই মুগুরই থাকবে। মুগুর বুঝেন নাই? 70 অনুচ্ছেদ 77 অনুচ্ছেদে কি বলছে ব্যাখ্যা করলাম তো। আরো আছে অনুচ্ছেদ নাই বললাম, বললে অনেক কথা। সংবিধান এটা করে রাখছেন 72 সালে, আপনার আর পরিবর্তন নাই। আরে ভাই আমি তো একসময় 70 ছিলাম, যুবক হয়েছি, এখন দাঁড়িয়ে রাখছি, বিরুদ্ধ হয়েছি, কদিন পরে মারা যাবো, কবরে যাবো। সাদ আল্লাহ তো আমারও ডেভেলপ করার ইচ্ছা করে, তাই না? সুতরাং আমার সন্তানও করবে। এই সাদ আল্লাহতে ডেভেলপ করার জন্য, জাতিকে সামনে অগ্রসর নেওয়ার জন্য হানা ভোটের প্রয়োজন। এই জন্য হা দিয়েছেন। হা হয়েছে জাতির বিবেক।
জাতি যে কথা বলতে পারবে আগামী 5 বছর পার্লামেন্টে গিয়ে তারা এই কথা বলবে কিনা সমস্যা আছে। আপনি হাঁ দিলে ওইটা আপনি আগেই বাধ্যবাধকতায় নিয়ে গেলেন যে সংবিধানের এগুলো দূর কর, এগুলো থেকে বেরিয়ে আসো। সামান্য 5টা কথাই বললাম, এত কথা নাই বললাম। আপনি 40টা পেজ, এই জুলাই সনদের 40-40টা পেজ, এগুলা পড়ে বুঝে শুনে মাথা ঘামিয়ে আপনি 12 তারিখে ভোট দিতে যাবেন না ভাই। যারা রাজনৈতিক দলের ব্যক্তিসত্তারা আছেন, যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ভালো আছেন, আমার মধ্যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি আমার রাজনৈতিক প্রজ্ঞা থেকে, আমি ওই সংবিধান থেকে, আমি আমার দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে, জুলাই সনদ থেকে, এবং আমি আপনার যে মানসিকতা বা সমাজের মানসিকতা, এই সমস্ত প্রেক্ষাপটে আমি না আসে পারলাম না। আমি এই কথাগুলো আমাকে বলতে হয়। আমি কোনো একটি রাজনৈতিক দলের ছত্রছায়া আছি তাও তো আমি বলতে চাইনি। যদি আমার রাজনৈতিক দল মনে করে যে না আমার কথাগুলো ভ্রান্ত ভুল, আমাকে বোঝাবে। আর যদি মনে করে যে না এই ভ্রান্ত ভুল লোকেরা তো দূর করাই দেন না, সমস্যা কি আছে? মৃত্যু অনিবার্য, আমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাকে নিতে হবে। এই মৃত্যুর স্বাদ নিয়ে আমি যাবো, তবে সত্যকে প্রতিষ্ঠা করতে না পারলেও সত্যের ন্যায় যে কথাটুকু আছে এটা আমার বলার অধিকার আছে, নাহলে আল্লাহ পাকের কাছে আমি দায়বদ্ধ থাকবো। আমি জামাতকে দোষারোপ করি না, বিএনপিকে দোষারোপ করি না, আওয়ামী লীগকে দোষারোপ করি না, জাতীয় পার্টিকে দোষারোপ করি না, অন্যান্য পার্টিকে কাউকে দোষারোপ করি না। যে পার্টিগুলো চলছে প্রত্যেকটি পার্টি তার ম্যানিফেস্টো অনুযায়ী চলবে, এটি খুব স্বাভাবিক। তবে পট পরিবর্তনের জন্য আমার জাতিকে একটি সুযোগ দেওয়া উচিত। এই সুযোগটা চতুর্থবারের মতো হানা ভোট আসছে। সুযোগ যদি আপনারা গ্রহণ করেন আলহামদুলিল্লাহ, হা দিবেন। আর সুযোগ যদি গ্রহণ না করেন না দিবেন। 72 সংবিধানের দিক থেকে যান, আর সংবিধানের পরিবর্তন প্রয়োজন না মনে করেন তাহলে না দিয়ে বসে থাকবেন। আর যদি মনে করেন বারবার এই আপনারা ওই যে রাস্তার রাজপথে ধানের খুলসা থেকে বের করে ধানের চিটা ছেড়ে দিবেন আর কবুতর খাবে, ওই কবুতর বারবার পাবেন না। এত কবুতরের জীবন দেওয়ার জন্য কবুতর বাংলাদেশে জন্মগ্রহণ করেনি। জনগণ বুঝে গেছে, চেতনা চলে আসছে, জবাব দিবে আপনাদেরকে 12 তারিখে। যারা পৈশাচিক ভাবে এখনো দলকে লালন পালন করেন, যারা চিন্তা করেন দলের কান্ডারি হয়েও চিন্তা করেন দলের কিছু কিছু মানুষকে পিষে ফেলতে চান, পিষে ফেলতে কাউকে পারবেন না। জনগণ প্রকৃতপক্ষে সচেতন। জনগণ ভোট দেওয়ার সময় আপনাকে বলবে, আপনার বুকের মধ্যে যত কিছু ছাপ্পা লাগিয়ে দেন না কেন, ভোট দেওয়ার সময় আপনাকে দেখেই ভোট দেবে না। আর বাড়াবাড়ি করবেন না, চাটুঘরের দলদার বাড়াবাড়ি করবেন না। পাকিস্তানে আসছিলেন 22 পরিবার, 22 পরিবারে পৃথিবীর বুকে মানচিত্রকে বাংলাদেশকে একেবারে নিচে নামিয়ে দিয়েছিলেন। আজ সেই 22 পরিবার থেকে 22,000 পরিবারে চাটুকারের জন্ম লাভ করেছেন। আমরা এই চাটুকারের দল থেকে বেরিয়ে আসতে চাই। আমরা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারি না, কিন্তু জনগণকে আমরা কথা শোনাতে পারি, আমরা জনগণকে আহ্বান করতে পারি। এটা আমাদের অধিকার। আমার অধিকার থেকে বঞ্চিত করবেন না, আমার অধিকার থেকে আমাকে বের করে দিবেন না। আমি রাজনীতি করি থেকে আমাকে গলা টিপে ধরবেন না, দুঃসাহস দেখাবেন না কেউ। প্রয়োজনের রাজনীতি ছেড়ে দেবো, প্রয়োজনের রাজনীতি করবো না। যে রাজনীতির মধ্যে ন্যায় নীতি থাকবে না, ন্যায় নীতি ভ্রষ্ট হয়ে যাবে, সেই রাজনীতি আমার যায় আসে কি? আমি পৃথিবীতে বেঁচে আছি, সেটি আমার আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আমার চোখে পড়েছে আমার জাতি নষ্ট হয়ে যাচ্ছে, আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে তাদের অধিকার দেওয়া হচ্ছে না, তাদেরকে বৈষম্যের মধ্যে রেখে দিয়েছেন। টাকাওয়ালাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, টাকা জানেন না, ব্রেন তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, গুলি করে রাতের অন্ধকারে হুলিয়ে উঠিয়ে দিচ্ছেন। এদেশের মানুষকে শান্তি মতো ঘুরতে দিচ্ছেন না। তাদেরকে বিচার কি আর কত? জনগণকে বিচার করার অধিকার দেওয়া হোক। 12 তারিখে জনগণের বিচার হয়ে যাবে ইনশাল্লাহ। জনগণ সেই বিচার করবে, জনগণ ভোট দেবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি মনে করি জনগণ যদি মনে করে এই পট পরিবর্তনের দরকার, তাহলে হাঁ দিবে। আর যদি মনে করে পট পরিবর্তনের দরকার নেই, 72 সংবিধান থাকুক, পরে আমরা আবার পিটাপিটি করবো, খুব ভালো, আপনারা দেন না দেন। সুতরাং আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমি আমার দেশবাসীর কাছে আহ্বান রাখবো, আমার আইনঙ্গন আইনজীবীদের কাছে আহ্বান রাখবো, আমার সুধীজনদের কাছে আহ্বান রাখবো, আমার বন্ধু বান্ধবদের কাছে আহ্বান রাখবো, সকলকে দলের প্রতি আহ্বান রাখবো। আমাকে যারা চিনেন তাদের কাছে আমি আহ্বান রাখবো, আমার ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমি আহ্বান রাখবো। অনেকে ভুল ত্রুটির মধ্যে থাকতে পারেন, বেরিয়ে আসুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করুন, আমি উত্তর দিব, চেষ্টা করব। ভুল থাকতে পারে, আমিও মানুষ। আমার এই বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে নেবেন। তবে 12 তারিখকে মূল্যায়ন করুন। আমি মনে করি এই হানা ভোটের বিবেক এবং হানা ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার যে প্রতিশ্রুতি, আপনার যে চিন্তা চেতনা, এটাকে একটা জায়গায় নেওয়ার জন্য অবশ্যই আপনি ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা রেখে সকলের মঙ্গল কামনা করি, সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি। আমি অসুস্থ, আমার পায়ে একটু অসুস্থতা আছে, তথাপি আমি না পেরে আমি আগেই আসতাম, এসেছি। যদি আবার আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে, আমি হয়তো নির্বাচনের আগে যদি আবার সুযোগ হয় আবার আসবো। আপনাদের সকলকে অবশ্যই ধন্যবাদ। সকলের কাছে আমি দোয়া চাই। আর যদি কোনো ভুল করে থাকি, আমাকে আমার কেউ সন্তান হিসেবে ক্ষমা করবেন, কেউ বন্ধু হিসেবে, কেউ ভাই হিসেবে, কেউ বড় ভাই হিসেবে ক্ষমা করে নেবেন। জাতির প্রয়োজনে আমাকে মনে হলো দুটো কথা বলা প্রয়োজন। সর্বশেষ একটা কথাই বলবো, একটি ছোট্ট কথা আছে। আমি যেহেতু মানুষ, জন্ম যেহেতু করেছি বাংলাদেশের নাগরিক,
আমার নিজস্ব স্বাধীন চিন্তা চেতনা থেকেই আমি এই কথাগুলো বলেছি, আপনাদের কাছে এসেছি। আমার এই চিন্তা চেতনায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।